এবার শেষে আপনার আসল কথাটা শুনে নিয়েছেন এবং আশা করি বুঝে নিয়েছেন। বলে দিয়েছেন জাগিও না আমায় জাগিও না, যেন সেটা বলতে পারেন। অতএব কিসের থেকে জাগতে হয় আপনারা জানেন, তার জন্য প্রস্তুত হন। আমি অবশ্যই অত্যন্ত কৃতজ্ঞ এই অনুষ্ঠানের যারা আয়োজক তাদের কাছে আমাকে এখানে আনার জন্য। বিদ্যাসাগর কলেজে এই আমি প্রথমবার আসিনি, আগেও কয়েকবার এসেছি, যদিও প্রত্যেকবারই আসতে গিয়ে ওদিক গিয়ে ঢুকবো না এদিক গিয়ে ঢুকবো এই চিন্তায় ব্যতিব্যস্ত হয়ে শেষকালে ঠিক ভুল দিকটা দিয়েই সবসময় ঢুকি। যাই হোক, কিন্তু শেষ অবধি যে এখানে পৌঁছতে পেরেছি এটা আমি অত্যন্ত আনন্দিত। তবে সেটাও প্রায় ব্যস্তে যাওয়ার মুখে ছিল। নেহাশ্রীদের সঙ্গে দেখা হয়ে গেল বলে আমি এখানে পৌঁছতে পারলাম। যাই হোক, আমার তো আলোচ্য বিষয় হচ্ছে মৌলকণা। ইংরেজিতে বললে এটা শুরুর সময় আমি একটা গল্প বলি, সেই গল্পটা হয়তো বাংলায় খুব সুপ্রযুক্ত হবে না, তবু ইংরেজি কথাগুলো ওখানে ব্যবহার করেও আমি সেই গল্পটা একটু বলে দিতে চাই। সেটা হচ্ছে যে আমার এক বন্ধু, বয়কনিষ্ঠ বন্ধু, আমি যখন পোস্টডক করি তখন সে পিএইচডি করে আমেরিকায়। তো সে ওই আমরা তো এলিমেন্টারি পার্টিকেলস নিয়ে কাজ করি, তো সে এরকম পিএইচডি করতে করতে মাঝখানে একবার ছুটিতে দেশে গেল। তার বাড়ি উড়িষ্যার একটা প্রত্যন্ত গ্রামে। সেখানে গেল, তো যেতেই তো গ্রামের সবাই একদম ঘুমে খেয়ে পড়লো আমেরিকার থেকে ছেলে ফিরেছে তার খবর নেওয়ার জন্য। তো তাকে সবাই জিজ্ঞেস করলো যে তা ভাই ওখানে তুমি কি করো? তখন সে বললো আমি এলিমেন্টারি পার্টিকেল ফিজিক্স করি। শুনে সবাই খুবই হতাশ, বললো এত কলেজ, এত ইউনিভার্সিটি, তারপরও তুমি এলিমেন্টারি জিনিস করে যাচ্ছ, অ্যাডভান্স জিনিস আর কবে করবে? এর জন্য আমেরিকা যাওয়ার কি দরকার ছিল? যাই হোক, ইংরেজির খেলা এখানেই শেষ। কথাটা হচ্ছে এই যে বাংলায় অন্তত এই ঝামেলাটা নেই নামের মধ্যে। মৌলকণা বলতে কেউ সেরকম বোঝেন না যে আমরা একেবারে এলেভেলে কণাদের নিয়ে আলোচনা করব। আমরা আলোচনা করব একেবারে পদার্থের মূলে যে কণাগুলো আছে সেই সম্পর্কে। এখন মৌলকণা বলতে আমরা ঠিক কি বোঝাই এটাও একটা ব্যাখ্যার প্রয়োজন, এবং সেই ব্যাখ্যাতে আমরা আসবো, কিন্তু একটু পরে। তার আগে আমরা ঠিক করে নিই আমরা কোথা থেকে আলোচনাটা শুরু করব। খুব হাজার হাজার বছর পেছন থেকে শুরু করে কোনো লাভ নেই, কেননা সেই সময় যা হয়েছিল তার অনেকটাই এখন একটু দার্শনিক ভাবাপন্ন ব্যাপার বলে মনে হয়। সেই গ্রিসে কে কি বলেছিলেন, আমাদের কোন মুনি কে কি বলেছিলেন, এইগুলোতে ঠিক আধুনিক বিজ্ঞানের যে যে পথনির্দেশ সেটা আমরা পাই না। কাজে যেখান থেকে আমি শুরু করব সেটা হচ্ছে যে যেখানে যেটা আমরা স্কুল পর্যায়ে শিখে আসি, সেটা হচ্ছে 19বিংশ শতাব্দীর শুরু। 19বিংশ শতাব্দীর প্রথম দশকে একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার ঘটেছিল, সেটা হচ্ছে জন ডাল্টন তার আণবিক তত্ত্ব বা পারমাণবিক তত্ত্ব প্রণয়ন করেছে। সেই তত্ত্বে বিস্তারিত বিবরণে আমাদের দরকার নেই, কারণ আমার ধারণা এখানে যারা উপস্থিত আছেন তারা সবাই জানেন, এবং যদি কেউ ভুলেও গিয়ে থাকেন তাহলে পরবর্তী অংশের জন্য সে তার বিস্তারিত বিবরণে খুব প্রয়োজন পড়বে না। কিন্তু তিনি তার মূল কথাটা ছিল যে সমস্ত পদার্থই কিছু সংখ্যক, কিছু সংখ্যক মানে কিছু কিছু রকমের পরমাণু দিয়ে তৈরি। পরমাণু জুড়ে জুড়ে অণু হয়, এবং সেই অণু সমবায়ে সমস্ত পদার্থ গঠিত। তার মানে পদার্থের যে একটা চরম উপাদান আছে, অর্থাৎ পদার্থকে আমি যদি ধরুন ভাঙতে শুরু করি,
সে ভাঙতে 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 শেষ পর্যন্ত যে মানে অনন্তকাল ধরে ভাঙা চলবে তা না, একটা জায়গায় গিয়ে আমাদের থেমে যেতে হবে। এই ধারণাটা তার এই পরমাণু তত্ত্বের মধ্যে খুব পরিষ্কারভাবে বলা ছিল। এবং সেটা কোথায়, যেখানে গিয়ে থামবো, তাদের কি ধর্মাধর্ম, তাদের কথা কেন আলোচনা করতে হবে, রাসায়নিক বিক্রিয়া বোঝবার জন্য আলোচনা করতে হবে, এই কথাগুলো তিনি পরিষ্কার করে বলেছেন। এখন এখানে কাহিনী শেষ হতে পারত, কিন্তু হলো আসলে এখানে যে কাহিনী শেষ হবে না সেটাও হয়তো তখনই বোঝা খুব সহজ ছিল, কিন্তু তখন সেটা প্রমাণ করা খুব সহজ ছিল। বোঝা কিভাবে সহজ ছিল বলি, যে অষ্টাদশ শতাব্দী থেকে বিদ্যুৎ সংক্রান্ত এবং চুম্বক সংক্রান্ত নানান রকম গবেষণা শুরু হয়ে গিয়েছিল। এখন ডাল্টন যে পরমাণুগুলোর কথা বলেছিলেন, সেই পরমাণুগুলোর কোনো বৈদ্যুতিক চার্জ ছিল, বিদ্যুতের সঙ্গে তাদের কোনো সম্পর্ক ছিল। কাজে সেই পরমাণু দিয়ে যদি সবকিছু গঠিত হয়, তাহলে পদার্থের বৈদ্যুতিক যে সমস্ত চারিত্র বৈশিষ্ট্য আমরা দেখতে পাচ্ছি, বৈদ্যুতিক যে সমস্ত ঘটনা বলি আমরা দেখতে পাচ্ছি, সেগুলো তাহলে কিভাবে ঘটে? এটা অসম্ভব যদি হয় সেটা। তাই পরমাণু নিশ্চয়ই শেষ কথা নয়, যে কথা বললাম যে এইটা তখনই বোঝা সম্ভব ছিল। এবং ঊনবিংশ শতাব্দীতে বিদ্যুৎ নিয়ে প্রচুর গবেষণা হলো, গবেষণা অনেক দূর এগিয়ে গেল। ঊনবিংশ শতাব্দীর প্রথম 1-2 দশকে বিদ্যুৎ এবং চুম্বক সংক্রান্ত অনেকগুলি যুগান্তকারী ধারণা প্রতিষ্ঠিত হলো, যেগুলোর কথা আমরা এখনো পড়ি। কুলম্বের সূত্র, বিও-সাভার্টের সূত্র ইত্যাদি ইত্যাদি। এবং তারপরে মাইকেল ফ্যারাডে এসে বার করলেন যে বিদ্যুৎ এবং চুম্বকের মধ্যে একটা সম্পর্ক আছে, এবং সেই সম্পর্কটাকে পাথেয় করে 1860-এর দশকে জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল দেখালেন যে বিদ্যুৎ এবং চুম্বক আসলে একই সঙ্গে বাঁধা, মানে একটাকে ছেড়ে আর একটা কথা আলোচনা করা সম্ভব। এই করে বিদ্যুৎ এবং চুম্বকের একটা যে তত্ত্ব, তাত্ত্বিক একটা কাঠামো, সেটা প্রতিষ্ঠিত হয়ে গেল। যেটা বললাম যে এর সঙ্গে পরমাণুর কি সম্পর্ক, সেটা তখনও কেউ জানে না, কেউ আন্দাজ করতে পারলেও তার কোনো প্রমাণ নেই। সেই দিকে প্রথম যে কাজটা হলো সেটা হলো 1890-এর দশকে, মানে ঊনবিংশ শতাব্দীর একেবারে শেষ দশকে টমসন একটা অদ্ভুত পরীক্ষা করলেন যে ওই যে বিদ্যুৎ নিয়ে যে কাজকর্মগুলো হচ্ছিল বলছিলাম, তাতে তো ব্যাটারি এই সমস্ত আবিষ্কার হয়ে গেছে, এখন সেই সঙ্গে এটাও আবিষ্কার হয়েছে, ফ্যারাডে সেটা করেছেন যে কোনো তরলের মধ্যে দিয়ে যদি বিদ্যুৎ প্রবাহ পাঠানো যায়, তাহলে সেই তরলের মধ্যে দিয়ে তার বাইরে যদি একটা তার দিয়ে একটা সার্কিট তৈরি করা যায়, তাহলে তা দিয়ে বিদ্যুৎ প্রবাহ চলবে। এখন তার মানে কি, তরল থেকে কোনো না কোনো ভাবে কোনো বিদ্যুতায়িত কণা নিশ্চয়ই সেই তারের মধ্যে আসছে। সেই কণাগুলো কিরকম, সেটা কি করে বোঝা যাবে? সেই কণাগুলো তো ওখান থেকে তারের মধ্যে চলে যাচ্ছে। এইখানে টমসন একটা অদ্ভুত কাজ করলেন, তিনি বললেন ওই যেখান দিয়ে আসছে, যে পাথগুলো রাখা হয়েছে তরলের মধ্যে, যেখান দিয়ে আসছে কণাগুলো, সেখানে একটা ফুটো করে দেখা তো সেখান দিয়ে কি বেরোচ্ছে, তাকে ফুটো করে দেওয়া হলো, এবং তিনি দেখলেন তার মধ্যে দিয়ে একরকম কণা বেরোচ্ছে, এবং সেই কণার একটা বৈদ্যুতিক চার্জ আছে। কেননা সেই কণার উপর যদি একটা চৌম্বক ক্ষেত্র প্রয়োগ করা যায়, তাহলে সেটা বেঁকে যাচ্ছে। এরকম আচরণ এমন কণার কাছ থেকেই আশা করা যায় যাদের কোনো বৈদ্যুতিক চার্জ আছে।
উপরন্তু থমসন আরো দেখলেন যে এই কণার যে ভর, সেই ভর পরমাণু ভরের চেয়ে অনেক অনেক প্রায় 2000 ভাগের এক ভাগ। সুতরাং স্বীকার করে নিতেই হবে যে এটা নিশ্চয়ই পরমাণু নয়, পরমাণুর মধ্যে আরো কিছু আছে যেটা থমসন দেখতে পাচ্ছে। যেহেতু বিদ্যুতের সাথে সম্পর্ক, সেই জন্য তার নাম, এই কণাটির নাম দেওয়া হলো ইলেকট্রন। এবং মনে করা হলো যে এই ইলেকট্রন নিশ্চয়ই পরমাণুর একটা উপাদান, তা নাহলে সেটা আসছে। এখন এখানে আবার আরেকটা সমস্যার উদয় হলো যে পরমাণুর তো কোনো বৈদ্যুতিক চার্জ নেই, ইলেকট্রনের বৈদ্যুতিক চার্জ আছে। ইলেকট্রন পরমাণুর উপাদান, এই তিনটে বাক্য যদি যোগ করা যায় তাহলে এর থেকে যা বেরিয়ে আসে সেটা হচ্ছে পরমাণু নিশ্চয়ই আরো কিছু অন্যরকমও কিছু উপাদান আছে। পরমাণু ভরটা আসছে প্রত্যেকে, ইলেকট্রন তো ভর দিতে পারছে না, কাজে অন্য কিছু উপাদানও আছে, এবং যে উপাদানগুলো বিদ্যুৎ ধর্ম ইলেকট্রনের ধর্মের বিপরীত। এখন সেগুলো ঠিক কিরকম হবে সেটা নিয়ে খানিকটা ঘোমাটে ভাব ছিল। প্রথমে অনেকে মনে করতেন যে ওটা একটা পুডিং এর মতো একটা জিনিস, সেই যে ইলেকট্রনের উল্টো চার্জ যাদের আছে তারা একটা পুডিং এর মতো জিনিস, তার মধ্যে যেন কিশমিশের মতো ইলেকট্রন রয়েছে, এরকম তারা কিছু ভাবতেন। কিন্তু পরে 1909 রাদারফোর্ডের ল্যাবরেটরিতে একটা পরীক্ষা করা হলো, যেটাকে আমরা সাধারণত রাদারফোর্ডের পরীক্ষা বলি, কিন্তু সেটা রাদারফোর্ড করেননি। রাদারফোর্ডের নির্দেশে তার দুই ছাত্র করেছিলেন, এবং তাতে দেখা গেল একটা অদ্ভুত জিনিস, যে তারা একটা খুব পাতলা সোনার পাতের উপর কিছু আলফা কণা ছুড়ে দিলেন। আলফা কণা ততদিনে তেজস্ক্রিয়তা আবিষ্কৃত হয়েছে, তেজস্ক্রিয়তা মোটামুটি 1900 সাল নাগাদ আবিষ্কৃত হয়েছে অনেক বেকারেল। তো সেই তেজস্ক্রিয় বিলয় থেকে যে আলফা বেরোয়, সেই আলফা দিয়ে তারা একটা সোনার পাতকে ঢাকালো, আলফা কণাগুলো এসে ফেলল, এবং সেই আলফা কণাগুলো যেভাবে ছড়িয়ে পড়লো পাতের পেছন দিকে, তার থেকে বিস্ময়কর জিনিস দেখা গেল যে অনেক আলফা কণা এখন প্রায় উল্টো দিকে ঘুরে আসছে, মানে সোজা যাবে একটু একটু বেগ পেয়ে, ঠিক আছে সেটুকু পর্যন্ত বোঝা যায়। ভেতরে একটা কিসমিস থাকলে যা হয়, ছুরি দিয়ে কাটতে গেলে অনেক সময় ছুরিটা কিসমিসটা লেগে ছুরিটা একটু পাল্টে বেরিয়ে গেল, হ্যাঁ, কিন্তু এটা তা হচ্ছে না, এখন উল্টো দিকে চলে আসছে। এই দেখে সেটা কেন হলো এই চিন্তা করতে করতে রাদারফোর্ড বললেন 1911 সালে যে পরমাণুর মধ্যে ইলেকট্রন তো আছে, ঠিক আছে, কিন্তু ইলেকট্রন ছাড়া যে অন্য যে জিনিসগুলো, সেইগুলো একটা ছোট্ট মতন জায়গায় একেবারে খুব সংহত ভাবে রয়েছে, এবং সেইখান থেকে ধাক্কা খেয়ে, মানে সেইটার বিকর্ষণে এই আলফা কণাগুলো পেছন দিকেও চলে আসছে। সেই অংশটার নাম দেওয়া হলো নিউক্লিয়াস, এবং এই যে কণাগুলো ধনাত্মক চার্জ নিয়ে তার মধ্যে রয়েছে, ইতিমধ্যে কোনো কারণে ঠিক করা হয়ে গেছিল ইলেকট্রনের চার্জ হচ্ছে ঋণাত্মক, যেটাকে আমি একটা ইতিহাসের সব থেকে বড় ভুল বলে মনে করি, কারণ ইলেকট্রন সব জায়গায় প্রধান বিদ্যুতের বাহক, কাজে সেটাকে খালি করা উচিত ছিল, কিন্তু সেটা হয়নি। যাই হোক, সেটা এখন মেনে নেওয়া ছাড়া উপায় নেই, সবকিছু একেবারে নতুন করে করা যায় না, সবকিছু তো আর সংসদ ভবন নয়। তো যাই হোক, এখন তো সেইখানে সেই মানে ধনাত্মক চার্জ যেগুলো থাকে সেইগুলো মোটামুটি নাম দেওয়া হলো প্রোটন। কিন্তু শুধু প্রোটন ধরলেও আবার ঠিক
ব্যাপারটা বোঝা যাচ্ছিল না, কেননা একই রাসায়নিক ধর্ম আছে এরকম পদার্থের বিভিন্ন মানে নিউক্লিয়াসের বিভিন্ন ভর দেখা যাচ্ছে। এখন সেইটা কি করে হওয়া সম্ভব, এটার জন্য লোকেরা মনে করলেন যে প্রোটন ছাড়া আরো এক রকমের কণা আছে যেগুলোর কোনো বৈদ্যুতিক চার্জ নেই, এবং বৈদ্যুতিক চার্জ নেই মানে ইংরেজিতে বলতে গেলে নিউট্রাল, এবং তাই জন্য সেটাকে বলা হলো নিউট্রন। এটা মোটামুটি ওই রাদারফোর্ডের যে ব্যাখ্যা সেই দেওয়ার পর থেকেই এটা মোটামুটি স্বীকৃত হয়ে গেল, যদিও সত্যি সত্যি নিউট্রন যে আছে তার পরীক্ষাগত প্রমাণ পাওয়া গিয়েছিল অনেক পরে 1932 সালে। কিন্তু সমস্ত ঘটনা ঠিক ইতিহাসের অনুক্রমে দেখালে আমাদের এই গল্প অনেক বড় হয়ে যাবে এবং অনেক ঝামেলা হয়ে যাবে। সেই জন্য নিউট্রনের ওইটার কথা, আবিষ্কারের কথা আমরা এখন ছেড়ে দিচ্ছি। মোট কথা পরমাণুর মধ্যে ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন আছে। তাহলে এই যে ডাল্টন বলেছিলেন যে কয়েক ডজন রকমের পরমাণু আছে, হাইড্রোজেন থেকে শুরু করে ইউরেনিয়াম, এখন তার চেয়েও বেশি জানা আছে, কিন্তু যাই হোক মানে সখানেক রকমের বিভিন্ন পরমাণু যে হয়, এবং তার কারণ পরমাণুর মধ্যে নিউক্লিয়াসের মধ্যে কতগুলো প্রোটন আছে এবং তার বাইরে কতগুলো নিউট্রন আছে, কতগুলো ইলেকট্রন আছে, তার সংখ্যা তারতম্যের জন্য বিভিন্ন রকমের পরমাণু তৈরি হয়, এবং সেই সমস্ত পরমাণু দিয়েই সমস্ত কিছু করা। এটি ছিল ডাল্টনের বক্তব্য। কিন্তু এখন দেখা যাচ্ছে ব্যাপারটা তার চেয়ে অনেক সহজ। অত ডজন ডজন পরমাণুর কথা মনে রাখার কোনো দরকার নেই। যেটা মনে রাখতে হবে সেটা কি ইলেকট্রন, প্রোটন আর নিউট্রন, ব্যাস। তাহলে সবকিছু হয়ে গেল। ছোট পরিবার, সুখী পরিবার, মাত্র 3টেতেই সবকিছু হয়ে যাচ্ছে। এটাও যে ঠিক নয় সেটা আসলে তখনই জানা ছিল। এই যে নিউট্রন যতদিনে আবিষ্কার হলো 1932 সালে, তখনই জানা ছিল যে এতেও হবে না, এখানেও গল্পের শেষ হবে। জানা যে ছিল তার কতগুলো কারণ ছিল, সেই প্রত্যেকটা কারণ ধরে ধরে আমরা যদি যেতে থাকি তাহলে এক একটা গল্প আমাদের সামনে উন্মোচিত হবে, অথবা বলা যায় যে একই বৃহত্তর গল্প আমরা বিভিন্ন ভাবে বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে দেখতে পাবো। বিভিন্ন এই যে পথ, সেগুলো কি কি সেগুলো আমি বলে রাখছি, তারপর আপাতত আমি কোন পথ ধরে এগোবো সেটা আমি তারপরে আসছি। একটা জিনিস যেটা জানা ছিল সেটা হচ্ছে 1900 সালে প্লাঙ্ক বলেছিলেন, মার্কস প্লাঙ্ক বলেছিলেন যে আলোর যে ধর্ম, আসলে মার্কস প্লাঙ্ক তাপের কথা বলেছিলেন, যাই শক্তি কিছু কিছু ধর্ম ব্যাখ্যা করবার জন্য শক্তি যে একটা প্যাকেটের আকারে আছে এইটা মনে করতে হবে। প্লাঙ্ক কণার কথা বলেননি, কিন্তু 1905 সালে আইনস্টাইন আরেকটু জোর দিয়ে সেই কণার কথা বললেন, এবং 1907-08 নাগাদ আইনস্টাইন সেটাকে বেশ একটা জোরালো আন্দোলন হিসেবে তৈরি করে ফেললেন, যদিও সেই আন্দোলন তখন উনি একাই করছিলেন। এখন এই যে কণা, শক্তির যে কণা, আলোর থেকে এই চিন্তা উদয় হয়েছিল বলে আইনস্টাইনের কাছে এই কণার পরবর্তীকালে নাম দেওয়া হলো ফোটন। গ্রিক ভাষায় ফোটস মানে হচ্ছে আলো। মানে এখন ফটো বলতে আমরা বুঝি যে তোলা ছবি, কিন্তু তোলা ছবি যে কোনো আলো হচ্ছে ফটো, তো ফোটন নাম দেওয়া। অন্তত ফোটন আছে, তার মানে এই যে শক্তি, শক্তির মূলেও কোনো না কোনো রকমের কণা থাকতে পারে, এই কথাটা কিন্তু তখন থেকেই জানা ছিল। যদিও এই কথাটা কতদূর এগোতে হবে সেটা নিয়ে ধারণাটা খুব স্পষ্ট ছিল, কিন্তু এই রাস্তাটা কিন্তু খোলা হয়ে গিয়েছে। এটা হচ্ছে একটা রাস্তা।
দ্বিতীয় যে রাস্তা সেটা হচ্ছে 1928 সাল নাগাদ পল ডিরাক একটি কর্ম করেছিলেন। কর্মটি হচ্ছে যে তার আগে বিংশ শতাব্দীর ওই যে কয়েক বছর কেটেছিল, সেই কয়েক বছরে দুটি যুগান্তকারী ধারণা প্রবর্তিত হয়েছে। একটি হচ্ছে আপেক্ষিকতা, একটি হচ্ছে কোয়ান্টাম। ডিরাক দেখতে চাইলেন যে আপেক্ষিকতা এবং কোয়ান্টাম তত্ত্বের মধ্যে একটা যোগাযোগ স্থাপন করা সম্ভব কিনা। অর্থাৎ ডিরাকের আগে যেভাবে কোয়ান্টাম তত্ত্ব পরিবেশিত হতো এবং আলোচিত হতো, এখনো আমরা কলেজে বিশ্ববিদ্যালয়ে পড়াতে গেলে কোয়ান্টাম তত্ত্ব যেভাবে শুরু করি, সেটা কিন্তু আপেক্ষিকতার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। সেটা শুধু খুব অল্প বেগে চলাফেরা করে এরকম বস্তুর ক্ষেত্রেই প্রযোজ্য। কিন্তু যখন খুব বেশি বেগে কেউ যায়, মানে আলোর বেগের কাছাকাছি কেউ যায়, তখন আপেক্ষিকতার কথা না ভেবে কিন্তু উপায় নেই। এবং এটা খুব একটা বিলাসিতার ব্যাপার নয়। তার কারণ পরমাণুর মধ্যে, বিশেষত ভারী ভারী পরমাণুর মধ্যে এমন অনেক ইলেকট্রন থাকে যাদের গতিবেগ যদি গড় গতিবেগ যদি ভাবা যায়, সেটা আলোর বেগের খুব কাছাকাছি গতি। কাজে তাদের কথা যদি বুঝতে হয়, তাহলে তো আপেক্ষিকতার সঙ্গে সঙ্গতিপূর্ণভাবে আমাদের কোয়ান্টাম তত্ত্ব প্রবর্তন করতে হবে। সেইটা ডিরাক চেষ্টা করলেন। ডিরাক চেষ্টা করলেন ইলেকট্রনকে এই এমনভাবে বর্ণনা করা যায় কিনা যেটা বললাম আপেক্ষিকতার সঙ্গে সঙ্গতিপূর্ণ হবে। এখন এইটা করতে গিয়ে ডিরাক দেখলেন যে তিনি একটা সমীকরণ লিখলেন, কিন্তু সেই সমীকরণের সমাধান করে দেখলেন যে ইলেকট্রন, মানে যখন ইলেকট্রনের উপর কোনো রকমের কোনো বল কাজ করছে না, তার উপর সে একেবারে মুক্ত স্বাধীন ইলেকট্রন, তার আশেপাশে কেউ নেই, এরকম একটা ইলেকট্রন যদি হয়, সে 4 রকমের অবস্থায় থাকতে পারে। 4 রকমের অবস্থা, এর মধ্যে দুটো অবস্থা ডিরাকের কাছে বোঝা সহজ ছিল। তার কারণ তার কিছুদিন আগে, মানে 2-3 বছর আগে, কোনো কোনো পদার্থের থেকে যে সমস্ত বিকিরণ বেরোয় সেগুলোর আলোচনা করে উলেনশমেট এবং গাউড-শ্মিট, উলেনবেক, ভুল বললাম নামটা, উলেনবেক এবং গাউড-শ্মিট এই দুজনে বলেছিলেন যে ইলেকট্রনের বোধহয় একটা নিজস্ব একটা ঘূর্ণি জাতীয় কিছু একটা জিনিস আছে। এখন এখানে ঘূর্ণি বলতে ঠিক কি একটা নাট্য ঘুরছে এরকম কল্পনা হয়তো তারা প্রথমে করেছিলেন, কিন্তু এখন আমরা জানি যে সেই কল্পনাটা ঠিক নয়। কিন্তু যাই হোক, ঘোড়ার সঙ্গে কিছু একটা সম্পর্ক আছে, একটা এরকম একটা কিছু তার চরিত্রের মধ্যে, ইলেকট্রনিক চরিত্রের মধ্যে একটা কিছু আছে যার সঙ্গে ঘোড়ার একটা কিছু সম্পর্ক আছে, এবং সেই জিনিসটাকে নাম দেওয়া হলো ঘূর্ণি, ইংরেজিতে বলে স্পিন। এখন ইলেকট্রনিক ঘূর্ণির দুটি অবস্থা থাকে। বলা যেতে পারে আমি যদি যে কোনো একটা দিক বরাবর ইলেকট্রনের ঘূর্ণি মাপতে চাই, তাহলে সেটা হয় এদিকে হবে, না ঠিকঠাক ঘুরে দিতে হবে। কাজে এই হচ্ছে দুটি অবস্থা। কাজে ডিরাক যে 4 রকমের সমাধান পেলেন, সেই 4 রকমের সমাধান উনি বুঝলেন যে তার মধ্যে দুটো হচ্ছে এই দুটি অবস্থা, বাকি দুটো কি। এখন প্রথমে তো ডিরাক শুধু যেটা বললাম একেবারে মুক্ত স্বাধীন একটা ইলেকট্রনের কথা কল্পনা করছিলেন। এইবার ডিরাক বললেন ঠিক আছে, এই দিয়ে তো আর ছিঁড়ে ভিজবে না, কারণ আমাদের তো ইলেকট্রন কিছু করে সেটা করে দেখাতে হবে। সেই জন্য তিনি হাইড্রোজেনের যে পরমাণু তার কথা চিন্তা করলেন। হাইড্রোজেন পরমাণু মানে একটা প্রোটনের সঙ্গে একটা ইলেকট্রন বাঁধা পড়ে আছে, সেই রকম একটা অবস্থা। এখন প্রোটনের একটা বৈদ্যুতিক চার্জ আছে, সুতরাং তার একটা যে বাঁধনটা সেটা বৈদ্যুতিক। এরকম একটা বৈদ্যুতিক ক্ষেত্রের মধ্যে যখন তিনি ইলেকট্রনের ওই সমীকরণ আবার সমাধান করতে গেলেন, তখন তিনি দেখলেন ওমা, ওই যে বাকি দুটো, যে দুটোর কথা এখনো ফয়সালা হয়নি, সেই দুটোর আবার দেখা যাচ্ছে চার্জটাও উল্টো, বৈদ্যুতিক চার্জ উল্টো। মানে সেটাকে আর ইলেকট্রন বলা যায় কিনা, মানে সেটা ইলেকট্রনের বিপরীত একটা কিছু। ইলেকট্রনের এখন আমরা বলি অ্যান্টি কণা।
দেখছি, কিন্তু প্রোটনের তো ভর আলাদা, প্রোটন 2000 গুণ ভারী, কিন্তু এখানে যেটা দেখা যাচ্ছে তার ভর ইলেকট্রনের সঙ্গে সমান হতে হবে। কাজেই এটা কিরকম কণা? কিছুদিন পরে, বছর 10 পরে সেই কণা দেখা গেল। সেটা হচ্ছে ইলেকট্রনের সমান ভর, ইলেকট্রনের উল্টো চার্জ, তার নাম দেওয়া হলো পজিট্রন, যেহেতু ধনাত্মক বা পজিটিভ চার্জ তার রয়েছে। তার মানে এই যে আমরা কণাগুলো যে বলছি, সেই কণাগুলোর আবার বিপরীত বা অ্যান্টি কণাও আছে। ওই যে আগে আমি বলছিলাম কয়েকটা রাস্তা দিয়ে এগোনো যায়, এটা হচ্ছে তার আর একটা রাস্তা। এটা যদি ধরে নিই তাহলে প্রোটনেরও বিপরীত আছে, নিউট্রনেরও বিপরীত আছে, সেগুলো আরো অনেক পরে আবিষ্কার হয়েছে। তৃতীয় যে আরেকটি পন্থার কথা তখনই জানা ছিল, সেটা হচ্ছে ইতিমধ্যেই জানা গেছে যে এর আগে পর্যন্ত আমরা যে রকমের বলের কথা চিন্তা করতাম, পদার্থে পদার্থে যে ক্রিয়া বিক্রিয়া সম্পর্ক স্থাপিত হয়, সেগুলো তো কিছু বলের মাধ্যমে হয়। এখন যে রকমের বলের কথা আমরা ভাবতাম তার মধ্যে একটা ছিল মহাকর্ষণ বা মাধ্যাকর্ষণ, যেটা নিউটনের সময় থেকে আমরা জানি। আর দ্বিতীয়টা যার কথা আমি একটু খানিক আগে উল্লেখ করেছি, সেটা হচ্ছে ম্যাক্সওয়েল, অর্থাৎ বৈদ্যুতিক। এবং ম্যাক্সওয়েলের সময় থেকে জানা গেছে যে শুধু বৈদ্যুতিকের কথা ভাবলে হবে না, বিদ্যুতের সঙ্গে চুম্বক ওতপ্রোতভাবে বাঁধা, কাজে সেটাকে তড়িৎ চুম্বকীয় বল এইভাবেই ভাবাটা সম্ভব। এবং শুধু যদি এই দু রকমের বলের কথা আমরা ভাবি, আমরা মোটামুটি যা যা জিনিস আমাদের চোখে দেখতে পাই তার সবকিছু ব্যাখ্যা করা যায়। কিন্তু আমরা চোখে অনেক কিছু দেখতে পাই না, আমাদের দৃষ্টি যথেচ্ছ পরিমাণ সূক্ষ্ম নয়, আমরা পরমাণু দেখতে পাই। সেখানে গিয়ে যা হয় তার মধ্যে, তার কথা আলোচনা করে বিজ্ঞানীরা এটাও বুঝেছেন যে আরো অন্য রকমের বল থাকতে হবে। কিরকম, কেন? একটা কথা হচ্ছে যে এই যে নিউক্লিয়াসের কথা বললাম, নিউক্লিয়াসে একমাত্র হাইড্রোজেনের কথা যদি বাদ দিই, হাইড্রোজেনে একটাই প্রোটন, হাইড্রোজেন ছাড়া অন্য সমস্ত মৌলের মধ্যে একাধিক প্রোটন থাকে নিউক্লিয়াসের। তো সেই প্রোটনগুলো সবাই তো ধনাত্মক চার্জ আছে, তাহলে ধনাত্মক চার্জ, তাহলে দুটো ধনাত্মক চার্জের মধ্যে তো বিকর্ষণ হয়, তাহলে সেই নিউক্লিয়াসগুলো বিকর্ষণে ভেঙে যাচ্ছে না। এখন এই একটাই উত্তর সম্ভব, সেটা হচ্ছে যে নিশ্চয়ই আরো একটা কোনো বল আছে যেটা ওই বিকর্ষণের উপরেও টেক্কা দিচ্ছে এবং সেটা আকর্ষণ বল। এইটা হচ্ছে একরকমের বল যেটা আমাদের যোগ করতে হবে পরমাণুর কথা ভাবতে গেলে, পরমাণু নিউক্লিয়াসের কথা ভাবতে গেলে। কিন্তু এতেও হবে না, তার কারণ কোনো কোনো নিউক্লিয়াস আবার স্বতঃস্ফূর্তভাবে ভেঙে যায়, যেটাকে আমরা তেজস্ক্রিয়তা, যার কথা আগে বলেছি। সেই তেজস্ক্রিয়তা দেখা গিয়েছিল যে 3 রকমের তেজস্ক্রিয়তা হয়। তাতে একটাতে নিউক্লিয়াস থেকে বেরিয়ে আসে আলফা কণা, যার কথা আমি আগে বলেছিলাম। অন্যটাতে দ্বিতীয় একরকম আছে, তাতে বেরিয়ে আসে শুধুই শক্তি বা ফোটন। তৃতীয় আরেক রকমের আছে, যাতে ভেতর থেকে বেরিয়ে আসে একটা ইলেকট্রন। এইটাকে বলা হয় বিটা তেজস্ক্রিয়তা। আলফা, বিটা, আর যেটাতে শুধুই শক্তি বেরোয় সেটাকে বলে গামা। আলফা, বিটা, গামা। বিটাটা যেটা হচ্ছে সেটা কি করে হচ্ছে? ইলেকট্রন বেরোচ্ছে কি করে? নিউক্লিয়াসের মধ্যে তো ইলেকট্রন নেই। এখন এইটা নিয়ে একটা দুশ্চিন্তা আবার তৈরি হয়। তাহলে এটার জন্য আরেক রকমের বল দরকার। এখন কথিত আছে যে হাইজেনবার্গ নাকি একবার একটা সাঁতার কাটার জায়গায়, মানে ইউরোপে অনেক জায়গাতেই আছে যে সুইমিং পুল, যেটা লোকে গিয়ে
পাড়ায় পাড়ায় থাকে, অনেক পাড়াতে সুইমিং পুল থাকে, যে সাঁতার কাটার জায়গার বাইরে বসেছিলেন, বসে রোদ পোয়াচ্ছিলেন, গল্প করছিলেন। তো তিনি দেখছিলেন যে তখনকার দিনে লোকজন তো কোট প্যান্ট পরেই আসতো, কোট প্যান্ট পরে লোকে ঢুকছে, আবার খানিকক্ষণ বাদে কোট প্যান্ট পরে বেরিয়ে আসছে। হঠাৎ তার মনে হলো, আচ্ছা কোট প্যান্ট পরে ঢুকছে আর কোট প্যান্ট পরে বেরিয়ে আসছে, মানে কি ভেতরে ওরা কোট প্যান্ট পরে থাকছে? তা তো নিশ্চয় কোট প্যান্ট পরে থাকে না, সাঁতার কাটতো। কাজে ভেতরে ওদের চরিত্র আর বাইরে ওদের চরিত্র আলাদা রকম হতে পারে। এই কথা ভেবে উনি বলেন যে না না, ভেতরে ইলেকট্রন নেই, নিউক্লিয়াসের মধ্যে ইলেকট্রন নেই, কিন্তু যা হচ্ছে সেটা হচ্ছে একটা নিউট্রন ভেঙে যাচ্ছে একটা প্রোটন এবং একটা ইলেকট্রন। বৈদ্যুতিক চার্জের দিক থেকে কথাটা আপত্তি করবার কিছু নেই, কারণ নিউট্রনের কোনো চার্জ নেই, ভেঙে হচ্ছে একটা প্রোটন, তার ধনাত্মক চার্জ, একটা ইলেকট্রন তার ঋণাত্মক চার্জ, দুটো কাটাকুটি হয়ে শূন্য। কাজে এই হচ্ছে আর এক রকমের তেজস্ক্রিয়তা। কিন্তু এই তেজস্ক্রিয়তার সঙ্গে আরেকটি সমস্যা, সেটা হচ্ছে এইটাই যদি হতো শুধু ইলেকট্রন এবং প্রোটন বেরোতো, তাহলে ওই ইলেকট্রনের কত শক্তি নিয়ে বেরোবে সেটা একদম বলে দেওয়া যেত, মানে অঙ্ক বসে বলে দেওয়া যেতে পারতো যে ইলেকট্রনের শক্তি এত হবে। কিন্তু দেখা গেল সেরকম নয়। শূন্য থেকে শুরু করে, মানে গতিশক্তির কথা যদি বলি, শূন্য থেকে শুরু করে একটা সর্বোচ্চ পরিমাণ পর্যন্ত যা খুশি শক্তিতে ইলেকট্রন বেরোচ্ছে। এটা কি করে সম্ভব? সেটা বোঝাবার জন্য 1929 ডিসেম্বর মাসে পাউলি, হাইজেনবার্গের ঘনিষ্ঠ বন্ধু ওলফগ্যাং পাউলি বললেন যে আর এক রকমের কোনো কণা আছে, শুধু প্রোটন আর ইলেকট্রন বেরোচ্ছে, সঙ্গে আর একটা কণা বেরোচ্ছে, এবং খানিক বিভ্রান্তির পরে বোঝা গেল যে সেই কণাটা ভরটা প্রায় শূন্য হতে হবে, তার বৈদ্যুতিক চার্জ থাকবেই না, এবং কিন্তু সেটা নিউট্রনও নয়, কারণ তার ভর তো নিউট্রনের মতো। তাই তার নাম দেওয়া হলো নিউট্রিনো, অর্থাৎ ইতালীয় ভাষায় বলতে গেলে ছোট নিউট্রন। তো এই হচ্ছে আর একটা রাস্তা। এখন আমাদের ঠিক করে নিতে হবে যে কোন রাস্তা দিয়ে আমরা এগোবো। আমি যে রাস্তাটা ধরছি সেটা হচ্ছে মধ্যপন্থা, মানে আমি যেটাকে মাঝখানে বলেছি, অর্থাৎ ওই যে 4 রকমের বল আছে, 4 রকমের বলের সঙ্গে আবার একটু ওই প্রথম পন্থাটা যদি যোগ করে দিই, যে বলগুলো আসলে যে বুঝতে পারে একটা পদার্থ থেকে অন্য পদার্থ যে একটা বল আছে, কিন্তু বুঝবার প্রয়োজন আছে। সেই বুঝতে হলে কিছু কণার লেনদেন করতে হবে, যেমন ফোটনের কথা আমরা আগে বলেছি। তেমনি এই যে বল, যেটা নিউক্লিয়াসকে বেঁধে রাখছে, যে বলকে আমরা বাংলায় নানান জনে নানান রকম বলেন, আমি বলি গুরু বল, অনেকে বলেন দৃঢ় বল, আর কিছু কিছু নাম আছে, সেগুলো আলোচনা করার দরকার। এখন এই যে গুরু বল, তাহলে সেটারও যে অনুভূতিটা হচ্ছে তার জন্য কিছু কণার লেনদেন হতে হবে, অর্থাৎ প্রোটনের বা প্রোটনে নিউট্রনের এইরকম কিছু কণার আদান প্রদানের জন্য সেই গুরু বলের অস্তিত্ব বোঝা যাবে। সেই কণা কিরকম হবে এটা নিয়ে প্রথম কথা বললেন হিদেকি উকাওয়া বলে একজন বিজ্ঞানী, 1935 সাল নাগাদ। এবং তিনি বললেন যে এই কণাগুলো এমন হতে হবে যার মোটামুটি ভর হবে ইলেকট্রনের 200-250 গুণ বেশি। তারপরে প্রোটনের থেকে কিন্তু অনেকটাই কম, কারণ প্রোটন 1800 গুণ বেশি। প্রোটনের হয়তো 7 ভাগের 8 ভাগের 1 ভাগ এইরকম ভর হতে হবে। তো যেহেতু এরকম মধ্যবর্তী ভর, সেই জন্য আবার একটা গ্রিক কথা ব্যবহার করে তার নাম দেওয়া হলো মেসন, অর্থাৎ মধ্য রকমের ভাই। তো এখন মেসন কথাটা ব্যবহার করা হয় না, সেজন্য আমি আর খুব এটা
যে জিনিসটার কথা ভেবেছিলেন সেই জিনিসটাকে এখন যে নামে ডাকা হয় সেটা হচ্ছে পায়ন। গ্রিক বর্ণমালার একটি অক্ষর হচ্ছে পাই, যেটা আমরা সবাই চিনি। বৃত্তের পরিধি এবং ব্যাসের অনুপাত হিসেবে আমরা জানি। সেই যে পাই, সেই পাই থেকে পায়ন নাম। এখন কিন্তু আমাকে বললেন কিন্তু এটাকে তো পরীক্ষা করে দেখতে হবে হাতে কলমে, তা না হলে তো বিজ্ঞান মেনে নেবে না। সেই চেষ্টা করা হতে লাগলো, কিন্তু চেষ্টা করার আগেই অন্য একটা উৎপাদ এসে শুরু। উৎপাদটা কি আশা করি সবাই বুঝতে পারছেন, কারণ ফুকুওয়া এটা বলেছিলেন মোটামুটি 1935। তখনই আগুন শুরু হয়ে গেছে ভেতরে ভেতরে, মানে যাকে বলে অগ্নিগর্ভ অবস্থা। আপনারা সম্প্রতি যদি খবর দেখে থাকেন টেলিভিশনে, তাহলে হয়তো আপনাদের ধারণা হয়ে থাকতে পারে যে অগ্নিগর্ভ অবস্থা মানে যখন দাউদাউদে আগুন জ্বলছে, সেটা ভয়ঙ্কর অপব্যবহার শব্দটা। মানে হয় তারা অগ্নি কাকে বলে জানেন না, নয় তারা গর্ভ কাকে বলে জানেন না, যারা এই কথাটা এইভাবে বলে। অগ্নিগর্ভ অবস্থা মানে এমন একটা অবস্থা যখন আগুন লাগবে বোঝা যাচ্ছে কিন্তু আগুন লাগেনি। ইউরোপে তখন সেই অবস্থা, এবং সেই আগুন লাগলো গিয়ে 1939-এ দ্বিতীয় বিশ্বযুদ্ধ। তখন মোটামুটি প্রায় সমস্ত বৈজ্ঞানিক গবেষণা সব স্তব্ধ হয়ে গেল। কিন্তু আর ঠিক আগে 1937-এ ওই যে পজিট্রনের কথা বলেছিলাম সেটা আবিষ্কৃত হলো, এবং আরো একটা জিনিস আবিষ্কৃত হলো একই ব্যক্তি করলেন, কার্ল অ্যান্ডারসন। আরো একটা জিনিস আবিষ্কৃত হলো যেটারও ভর দেখা গেল ওই ইলেকট্রন আর প্রোটনের মাঝামাঝি, ইলেকট্রনের থেকে মোটামুটি 200 গুণ ভারী। এখন মনে হলো যে এটা নিশ্চয়ই তাহলে সেই ফুকুওয়ার পায়ন, কিন্তু সেই কণার যে ধর্মাধর্ম দেখা গেল তার সঙ্গে পায়নের ধর্মাধর্মের কোনো মিল নেই, বরং সেই কণার ধর্মধর্ম অনেকটা ইলেকট্রনের, প্রায় সবই ইলেকট্রনের মতো, খালি ইলেকট্রনের থেকে 200 গুণ ভারী। এখন এই কণাকে এখন বলা হয় মিউন, সেটাও ওই গ্রিক বর্ণমালার আরেকটি বর্ণ মিউ, তার থেকে এই নাম মিউন। তাহলে ইলেকট্রন মিউন, ইলেকট্রনের থেকে খানিকটা ভারী। এখন এই জিনিসটা দেখে সবাই একটু হতবাক, তারপর এর কোন রকমের কোনো আভাস ছিল না কোথাও, এবং জিনিসটা একদিক থেকে দেখতে গেলে খুবই একটা মানে ম্যারম্যাডে জাতীয় জিনিস, কারণ সবই প্রায় ইলেকট্রনের মতো। অবশ্যই ভারী হলে তার ভারের জন্য কিছু নতুন ধর্ম হবে, কিন্তু সেগুলো প্রায় সবই বোঝা যাচ্ছে যে কেন হচ্ছে, মানে ভারের জন্য হচ্ছে, তাছাড়া আর কোনোই তফাৎ। মানে তখনকার একজন বিখ্যাত বিজ্ঞানী রাবি, তিনি বলেছিলেন হু অর্ডার দ্যাট, এটা দরকার কি ছিল, কোনো দরকার ছিল না, কিন্তু এটা রইল। এবং আমি এবার ইতিহাসের অনুক্রমকে অনেকটাই অতিক্রম করে যাচ্ছি। 1970-এর দশকে বার হলো যে আরো একটা ওই রকম কণা আছে, সেটা ওই যে মিউন বললাম, সেই মিউনের চেয়েও আরো 17 গুণ মতন ভারী। সেটার নাম দেওয়া হলো টাও। কাজে ইলেকট্রন, মিউন এবং টাও, এই যেন 3 প্রজন্মের 3টে কণা দেখতে পাচ্ছি আমরা। এখন এরকম কেন হচ্ছে, এই কথা আমরা আবার পরে দেখে আসবো। আমরা তাহলে ওই যে রাস্তা ধরে চলছিলাম সেই রাস্তায় আবার একটু এগোই। যে গুরুপদ, সেটা দেয়া নেওয়াটা কিভাবে হয়। এখন সেটা দেয়া নেওয়ার কথা চিন্তা করতে গেলে গুরুবলের নানান রকম কাণ্ড কারখানার সঙ্গে পরিচিত হতে হবে, তথ্য লাগবে অনেক। সেই তথ্য পাওয়া শুরু হলো দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পরে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পরে বড় বড় ত্বরক যন্ত্র, অর্থাৎ যাতে কণাদেরকে ত্বরান্বিত করে তাদের গতিবেগ বাড়িয়ে একে অন্যের উপরে রেখা দেবে,
বেশি জোরে ধাক্কা লাগলে কি হবে সেটা বোঝা অনেক সহজ। মানুষের পেটের ভেতরে কি আছে সেটা জানার জন্য খুব জোরে ধাক্কা মারলে তার নাড়ি ভুড়ি বেরিয়ে যাবে। উপমাটা খুবই অস্বস্তিকর, কিন্তু কণার ক্ষেত্রে এই উপমাটাই একদম পরিষ্কার। এইটাই হচ্ছে তা। সেই রকম ভাবে 1960-এর দশকের মাঝামাঝি প্রোটনের উপরে আবার সেই রাদারফোর্ডের পরীক্ষার কথা মনে করে দেখুন। রাদারফোর্ড যেরকম সোনার উপর ফেলেছিলেন আলফা, এবারে প্রোটনের উপর ফেলা হলো ইলেকট্রন। খুব গতিবেগে ইলেকট্রন। সেই ইলেকট্রন নিয়ে যখন ফেলা হলো তখন আবার তার থেকে যা বেরোলো সেটা পর্যালোচনা করে দেখা গেল যে ওই আবার রাদারফোর্ডের মতোই দেখা যাচ্ছে, যে এমন অনেক দিকে বেরছে যেটা প্রোটন যদি একটাই কণা হতো তাহলে সম্ভব। তাহলে প্রোটনের মধ্যে আরো কিছু আছে। এই কণাগুলোর কথা 1960-এর দশকের একদম প্রথম দিকে বলেছিলেন মারে গেলমান এবং স্টেফান জোয়াইট বলে দুজন বিজ্ঞানী, আলাদা আলাদা একসঙ্গে নয়, বলেছিলেন। এবং তারা এদের নাম দিয়েছিলেন কোয়ার্ক। কোয়ার্ক তারা অবশ্য ঠিক এটাকে যে উপাদান হিসেবে ভেবেছিলেন কিনা সেটা খুব পরিষ্কার না। তারা যেটা ভেবেছিলেন সেটা হচ্ছে যে ইতিমধ্যে অর্থাৎ 1950-এর দশকে ওই যে বলেছিলাম তরক যন্ত্র দিয়ে তো অনেক তথ্য সংগৃহীত হয়েছে, সেই অনেক তথ্যে দেখা গেছে যে এই প্রোটন এবং নিউট্রন ছাড়াও ওই রকমের আরো অনেক কণা আছে। ওই রকমের মধ্যে আমি ঠিক কি বোঝাচ্ছি, যে আগে বলেছে প্রোটন এবং নিউট্রন পরস্পরের মধ্যে গুরু বলের বাঁধনে আবদ্ধ। তাহলে যারা গুরু বলে ক্রিয়া বিক্রিয়া করতে পারে এইরকম কণাদের যদি আমরা ধরি, সেই কণাগুলোদের একসঙ্গে বলা যায় হ্যাড্রন। সেই হ্যাড্রন প্রোটন এবং নিউট্রন ছাড়া আরো অনেক রকমের হ্যাড্রন আছে, ডজন ডজন রকমের হ্যাড্রন আছে। এখন জানা গেছে শত শত রকমের আছে। এবং সেই সমস্ত হ্যাড্রনের যাবতীয় ধর্মাধর্ম তালিকা করে 2 বছর অন্তর অন্তর একটি করে অভিধান বার হয়। সেই অভিধানটি মোটামুটি এইরকম টুটু থাকে। তো কাজে এরকম অনেক কণার কথা, অনেক হ্যাড্রনের কথা তখন জানা আছে। এবং গেলমান আর জোয়াইট যেটা দেখেছিলেন সেটা হচ্ছে তখন যত রকমের হ্যাড্রন জানা আছে সেগুলো সবই তারা ব্যাখ্যা করতে পারছে যদি শুধু 3 রকমের কোয়ার্কের কথা ভাবা যায়। একটা হচ্ছে ইউ মানে আপ, একটা হচ্ছে ডাউন ডি। ইউ আর ডি দিয়ে প্রোটন এবং নিউট্রন তৈরি। তফাৎ কি? প্রোটনে থাকে 2টো ইউ আর 1টা ডি, আর নিউট্রনে থাকে 2টো ডি আর 1টা ইউ। শুধু এইটুকু থেকেই খুব সহজ একটা অঙ্ক কষলেই দেখতে পাবেন যে তাহলে ইউ গুলোর বৈদ্যুতিক চার্জ হচ্ছে 2/3 মানে প্রোটনের এককে, আর ডি গুলোর বৈদ্যুতিক চার্জ হচ্ছে -1/3। ইউ ইউ ডি 2/3 2/3 বিয়োগ 1/3 1। আর নিউট্রনের ক্ষেত্রে হচ্ছে 2/3 বিয়োগ 1/3 বিয়োগ 1/3 0। এখন কিন্তু গেলমান এবং জোয়াইট যেটা দেখালেন সেটা হচ্ছে যে শুধু ইউনিতে হচ্ছে না, আরো কিছু কিছু হ্যাড্রনের কথা তখন জানা আছে যেগুলোর কথা বুঝতে গেলে আরেক রকমের অন্তত কোয়ার্কের প্রয়োজন। সেটার তারা নাম দিলেন স্ট্রেঞ্জ কোয়ার্ক, কারণ শুধু শুধু এটা তারা ঠিক আশা করেন। তা সেই স্ট্রেঞ্জ কোয়ার্ক রয়েছে এই 3টি কোয়ার্ক, 3 রকমের কোয়ার্ক। আগে আমি বলেছিলাম ইলেকট্রন মিউন টাউ, তাদের সঙ্গে কিন্তু এটাকে গুলিয়ে ফেলবো, কারণ ইলেকট্রন মিউন এবং টাউ এর সমস্ত ধর্মই একই রকম, মানে ভরটার তফাৎ ছাড়া, এবং ভরের তফাতের জন্য যা যা আনুষঙ্গিক তফাৎ হয় সেগুলো ছাড়া। কিন্তু এতে কিন্তু তা না, ইউ আর ডি এর বৈদ্যুতিক চার্জ আলাদা, সেটা তো আমি বললাম। এখন এরপরে এই নিয়ে আরো চলল এবং 1970 নাগাদ বোঝা গেল এই 3টে হবে না, 3টে কোয়ার্কে হবে না।
একটা অন্তত দরকার। এবং 1974-এ সেই চতুর্থ কোয়ার্ক আবিষ্কৃত, তার নাম দেওয়া হয়েছে চার্ম সি। তাহলে UDSC। এইবার কিন্তু আবার ওই একটু প্রজন্মের মতো ব্যবধান দেখা যাচ্ছে। UD এর ঠিক যেরকম বৈদ্যুতিক চার্জ, চার্ম এবং স্ট্রেন এর ঠিক সেরকম। মানে চার্ম যেন একটা ভারী ইউ, স্ট্রেন যেন একটা ভারী ডি। এবং তাহলে এটা 1974-এ চার্ম আবিষ্কার হলো, তারপরে 1975-এ এলো টাও, ইলেকট্রন মিউন টাও, যার কথা বলেছে। এবং টাও আবিষ্কারের সঙ্গে সঙ্গে মনে হলো তাহলে কি UDCS এও শেষ নয়? ওদিকে যেমন 3টে দেখা যাচ্ছে, এখানেও কি 3টে দেখা যাবে? এবং 1977-এই দেখা গেল যে ওই ডাউন এবং স্ট্রেঞ্জের মতো আরেকটি কণা আছে, সেটা আরো ভারী, তার নাম দেওয়া হলো বি। এবং তখন প্রায় সবাই বললেন যে ঠিক আছে, বি যখন আছে তখন সঙ্গীয় আর একটা আছে যেটা আপ এবং চার্মের মতো কেবল আরো ভারী, সেটার নাম হবে টি। কেন টি আর কেন বি? কেউ কেউ বললেন টিটা হচ্ছে টপ আর বিটা হচ্ছে বটম, যেমন আপ আর ডাউন সেটা টপ আর বটম, এই নাম দুটোই বেশি চলে। কিন্তু কেউ কেউ এটাও বলেছিলেন যেমন চার্ম আর স্ট্রেঞ্জ, তেমনি এই দুটোর নাম দেওয়া হোক ট্রুথ আর বিউটি। যাই হোক, এক্ষেত্রে আপোষের ব্যাপারটা খুব সহজ। টি কোয়ার্ক আর বি কোয়ার্ক বড় বাবা, তাহলে কোনো ঝামেলা থাকে নেই। তো সেই টি কোয়ার্ক কিন্তু আবিষ্কার হলো অনেকদিন পরে, 1994 বোধ হয়, 92 কি 94 এরকম কোনো একটা সময় আবিষ্কার হলো। তাহলে দেখা গেল যে ওই যে আমরা ইলেকট্রন মিউ টাও বলছিলাম, এখানেও সেরকম 3 প্রজন্ম আছে। প্রথম প্রজন্মে আপ ডাউন, তারপরের প্রজন্মে চার্ম এবং স্ট্রেঞ্জ, এবং তৃতীয় প্রজন্মে হচ্ছে টি আর বি। আচ্ছা, এই পর্যন্ত এসে আমরা এবার একটি ওই যে বলেছিলাম 3 রকম রাস্তায় যাওয়া যায়, তার অন্য একটা রাস্তাকে আবার দেখব। সেই অন্য রাস্তাটা হচ্ছে ওই যে বলেছিলাম 1930 নাগাদে অন্য কণার কথা জানা ছিল, তার মধ্যে একটা হচ্ছে নিউট্রিনো। এই নিউট্রিনোর কথাটা এবার একটু ভাবতে হবে। এই নিউট্রিনোরও আবার দেখা গেল যে ওই একটু প্রকৃতিদেবীর একটু ওই কুমির ছানা দেখানোর মতো বাতিল আছে। তিনি বারে বারে একই কুমির ছানা দেখাচ্ছেন। ওই যে নিউট্রিনো যেটা এটা বিলয় থেকে আমরা দেখেছি, তেজস্ক্রিয়তা থেকে দেখেছিলাম, তাই দিয়ে আবার সবকিছু ব্যাখ্যা করা যাচ্ছিল না। তখন এই 1961-62 নাগাদ বলা হলো যে আর এক রকমের নিউট্রিনো আছে, ওই যে মিউন যে কণাটার কথা আমরা বলেছিলাম, সেই মিউন ক্ষণস্থায়ী কণা, সেটা যখন বিলয় হয় তখন এই নিউট্রিনো অন্য এক রকমের নিউট্রিনো তৈরি হয়, নইলে ব্যাপারটা হচ্ছে মেলানো যাচ্ছে। তার মানে ইলেকট্রনের সঙ্গে যেন এক রকমের নিউট্রিনো, মিউনের সঙ্গে আর এক রকমের নিউট্রিনো, এবং সেটা 1962-তে পরিষ্কার বোঝা গেল যে দুটো আলাদা। এবং তারপরে যখন টাও আবিষ্কৃত হলো 1975-এ, তখন প্রায় সবাই বলে যে তার টাওয়ের সঙ্গেও একটা নিউট্রিনো থাকবে, আগের থেকে ওর সম্পত্তি বুঝে নিতে তখন। এবং সত্যি সত্যি মোটামুটি 2007 সাল নাগাদ বোঝা গেল যে একটা টাওয়ের সঙ্গে একটা নিউট্রিনো আছে। তাহলে ওদিকেও সেই 3টে প্রজন্ম। তাহলে আমরা একটু গুছিয়ে পাই। প্রথমত কিছু কিছু কণা আছে যারা গুরু বলে সাড়া দেয়, তাদেরকে আমরা বলেছি হ্যাড্রন। তাদের উপাদান হচ্ছে কোয়ার্ক। আর কিছু কিছু কণা আছে যারা গুরু বলে কথা জানে না, যেমন ইলেকট্রন, যেমন মিউ। এদেরকে একত্রে বলা হয় লেপ্টন। হ্যাড্রনের ক্ষেত্রে 3টি প্রজন্ম, ইউডি, সিএস, টিপি। লেপ্টনের ক্ষেত্রে 3টি প্রজন্ম, ইলেকট্রন এবং তার সঙ্গে নিউট্রিনো, মিউন এবং তার সঙ্গে নিউট্রিনো,
সঙ্গে মিশে। কোয়ার্কদের মধ্যেও 6টা, লেপ্টনদের মধ্যেও 6টা। এখনো পর্যন্ত আমাদের জ্ঞান এইখানে রয়েছে, কিন্তু বক্তৃতাটা কিন্তু এখনো শেষ নয়, আরো কিছু কথা বাকি আছে। কেন বাকি আছে? তার কারণ হচ্ছে যে ওই যে সেই ফোটনের কথাটা আপনি ছেড়ে দিয়ে এসেছিলেন, সেটার কথা আবার বলতে হবে। আর আরো একটা কথা এখন বলতে হবে ওই ফোটনের কথাই যাওয়ার আগে, সেটা হচ্ছে যে পরমাণুর মধ্যে তো এসব বিমান টিমান তো কিছুই নেই, তাহলে এইসব মৌলকণা কোথায়? এইখানে আমাদের ভাবতে হবে মৌলকণা বলতে আমরা কি বুঝি। আমরা প্রথম থেকে যেভাবে ভেবেছি, ইতিহাসে যেভাবে ভেবেছি, সেটা হচ্ছে যে কোনো একটা বড় পদার্থ নিয়ে সেটাকে যদি আমরা ভাবতে থাকি, তাহলে আমরা শেষ পর্যন্ত কোথায় পৌঁছবো, এরকম কথা আমি আগে এই বক্তৃতার মধ্যেও বলেছি। কিন্তু সবকিছুকে বড় পদার্থ ভেঙে পাওয়া যাবে এমন নয়, বড় পদার্থ ভেঙে পাওয়া যাবে না এমন জিনিসও আছে যেগুলো মৌলিক। কেন বড় পদার্থ ভেঙে তাদেরকে পাওয়া যাবে না? কেননা বড় পদার্থ তৈরি করতে গেলে শুধু মৌলিক কণা থাকলেই হয় না, আরো একটা জিনিস লাগে, সেটা হচ্ছে সেই মৌলিক কণাগুলোর একসাথে জোট বাঁধবার একটা উপায় লাগে, এবং জোট বাঁধবার জন্য খানিকটা সময় লাগে। কাজে এমন যদি কোনো কণা হয় যে খুব ক্ষণস্থায়ী, ধরুন 1 সেকেন্ডের 1 লক্ষ ভাগের 1 ভাগ যার আয়ু, তা দিয়ে তো জোট হবে না, তা দিয়ে সংসার হবে না। সংসার করতে গেলে একটু স্থিতি চাই। এখন কাজে যে সমস্ত কণা ক্ষণস্থায়ী, অথবা যে সমস্ত কণার ওই একসঙ্গে মিলেমিশে থাকার জন্য যা দরকার সে আঠাটি নেই, তারা বড় পদার্থ তৈরি করতে পারবে না। কিন্তু তাতে তাদের মৌলিকত্ব খর্ব হচ্ছে না। মৌলিক পদার্থ কি জানতে গেলে সেগুলোকেও আমাদের জানতে হবে। সেই ভাবনা থেকেই আমরা এগিয়েছি, এবং সেই ভাবনা থেকেই আমরা বলেছি যে 6 রকমের কোয়ার্ক এবং 6 রকমের লেপ্টন আছে। সেই 6 রকমের লেপ্টনের মধ্যে যে ইলেকট্রন, মিউন এবং টাও, তাদের মধ্যে ইলেকট্রনটাই স্থায়ী, মিউন এবং টাও স্থায়ী নয়। কাজে মিউন এবং টাও নিয়ে কোনো বড় পদার্থের অংশ হিসেবে আমরা মিউন এবং টাওকে দেখতে পাই না। এতে আশ্চর্যের কিছু নেই। ফোটনও সেরকম একটা জিনিস, ফোটন স্থায়ী নয়, তা ফোটন স্থায়ী নয়, কিন্তু তার ওই বাঁধবার ক্ষমতা নেই। আর একটা ফোটনকে বা অন্য কিছুকে যে বাঁধবে সেই ক্ষমতাটি তার নেই। কিন্তু ফোটন মৌল কণা। কিন্তু তাহলে আমরা আবার ওই কথায় ফিরে আসি যে ফোটনের মতো অন্য কণাও কি আছে? ফোটনের মতো বলতে আমরা কি বলছি? ফোটন যেমন তড়িৎ চুম্বকীয় যে বল, সেই বলের আদান প্রদান করা হয় ফোটনের মাধ্যমে। সেই রকম অন্যান্য যেসব বল আছে, গুরু বল, আমরা আগে বলেছিলাম, বাবা বলেছিলেন পায়নের আদান প্রদানে গুরু বল হয়। কিন্তু সেটা যখন ভাবা হতো যে প্রোটন এবং নিউট্রন হচ্ছে মৌল কণা, এখন তো আমরা জানি প্রোটন এবং নিউট্রন মৌল কণা নয়। প্রোটন এবং নিউট্রনের মধ্যে কি আদান প্রদান হয় সেটা আমাদের বিবেচ্যই। কোয়ার্কের মধ্যে কি আদান প্রদান হয়, সেই কণাগুলোকে নাম দেওয়া হলো গ্লুয়ন। গ্লু মানে আঠা, জানেন, সেই থেকে গ্লুয়ন না। গ্লুয়ন অবশ্য এক রকমের নয়, দেখা গেল 8 রকমের গ্লুয়ন হতে পারে বিভিন্ন। কেন 8 রকম সেই বিজ্ঞানটা আমি বুঝাচ্ছি। তাদের সবারই চরিত্রে কিছু সাদৃশ্য আছে, কিন্তু কিছু তফাৎ আছে। আর গুরুবল ছাড়া ওই যে বিটা তেজস্ক্রিয়তার কথা বলেছিলাম, যেখানে নিউট্রন রূপান্তরিত হয়ে যায় প্রোটন, বেড়াল থেকে রুমাল হয়ে যায়, সেটাই কি হবে? সেটার জন্য আবার কিছু কণা দরকার। সেই কণাগুলো দেখা গেল 3 রকমের কণা। সেই কণাগুলোর
মানে সেই রকমের ক্রিয়া বিক্রিয়ার একটা তাত্ত্বিক কাঠামো যখন তৈরি করা হলো 1967 সালে স্টিভেন ওয়াইনবার্গ এবং 68 সালে আব্দুল সালাম যখন সেই তত্ত্ব প্রণয়ন করলেন, তখন দেখা গেল তার মধ্যে 3 রকমের কণা রয়েছে। তাদের দুটোকে বলা হয় W প্লাস আর W মাইনাস, মানে W তার একটা ধনাত্মক এবং একটা ঋণাত্মক চার্জ রয়েছে, অন্যটা হচ্ছে Z তার কোনো চার্জ নেই। এই 3 রকম। তাহলে ফোটন ছাড়াও আবার এদিকে 8 রকমের গ্লুয়ন এবং W প্লাস W মাইনাস Z 12টি কণা আছে। আপনারা বলবেন এই মহাকর্ষের কথা কি আমি ভুলে গেলাম? মহাকর্ষ তো অনেক রকমের বল, ভুলে যাইনি, ওটার কথা আসছি একটু পরে। এখন তাহলে এই হচ্ছে এখন প্রায় এখানে হচ্ছে অবস্থা, কিন্তু একটু বলতে হবে, সেটা হচ্ছে যে এই যে W প্লাস W মাইনাস এবং Z, এই তিনটের সঙ্গে ফোটন এবং গ্লুয়নের একটা ভয়ঙ্কর বড় রকমের তফাৎ আছে। তফাৎটা হচ্ছে এই যে ফোটন এবং গ্লুয়ন এগুলোর কোনো নিজস্ব কোনো ভর নেই, এদের যা শক্তি সেসব গতি শক্তির জন্যই তৈরি, মানে ভরের কোনো শক্তি। W এবং Z কিন্তু প্রচন্ড ভারী, মানে প্রোটনের থেকেও প্রায় 100 গুণ ভারী। এখন এই ভারটা কি করে হবে, মানে যে কাঠামোর মধ্যে রেখে এদেরকে আলোচনা করা হলো সেই কাঠামো থেকে স্বাভাবিকভাবে যেটা মনে হয় সেটা হচ্ছে যে এগুলোর ভর শূন্য হতে হবে, কিন্তু শূন্য হলে পরীক্ষায় যে সমস্ত তথ্য দেখা যাচ্ছে সেগুলোর সাথে মিলছে না। ভারী হতেই হবে, সেই ভরটা কি করে আসে? এবং তখন এই যে ওয়াইনবার্গ এবং সালামের কথা বললাম, ওয়াইনবার্গ এবং সালাম যে জিনিসটা বললেন সেটা হচ্ছে এদের ভর আসে অন্য একটা প্রক্রিয়ায়, যে প্রক্রিয়ায় নায়ক হচ্ছে অন্য এক রকমের কণা, তাকে তার নাম দেওয়া হলো হিগস কণা। হিগস কেন? মানে পিটার হিগস এবং আরো অন্যান্যরা, পিটার হিগস একা নন, এতে পিটার হিগস নিজে খুবই বিব্রত বোধ করতেন, খুবই বিনয়ী মানুষ ছিলেন, খুবই বিব্রত বোধ করতেন যে আমার একার নামে ওটার নাম হয়ে গেছে, কিছু এটা উচিত হয়নি, কিন্তু যাই নামটা হয়ে গেছে হিগস কণা। যেটার একটা খুব খারাপ অন্য নামও আছে, একটা ডাক নামও আছে, সে নামটা আমি উচ্চারণ করি। যাই হোক, তো সেই হিগস কণা হচ্ছে এখানে নায়কের ভূমিকায়। পিটার হিগস তার কথা বলেছিলেন, তিনি কিন্তু এই যে এই কারণে বলেননি, তিনি একটা অন্য কারণে বলেছিলেন, কিন্তু ওয়াইনবার্গ এবং সালাম বলে সেই ব্যাপারটাকে যদি আমরা এখানে প্রয়োগ করি তাহলে W এবং Z এর ভরের কারণ ব্যাপারটা বোঝা যাচ্ছে। তাহলে হিগস কণা থাকতে হবে। সেই হিগস কণা পাওয়া গেল 2012। এই দিয়ে এখন হচ্ছে সংসার, খুব ছোট সংসার নয়, কিন্তু অনেক দিক থেকে এখন সুখী সংসার, মানে এর বাইরে খুব একটা কিছু নেই, তবে কিছু কিছু বড় বড় কথা আছে। যেমন গোটা মহাবিশ্বে আমরা যা যা দেখতে পাচ্ছি তার মধ্যে মনে হচ্ছে যে অনেক কিছুই দেখা যাচ্ছে না, তাহলে সেগুলো কি? তাহলে তো অন্য অনেক রকমের জিনিস থাকতে হবে, সেগুলোকে বলা হয় হচ্ছে মানে অন্ধকার ভর। মানে আমরা যেগুলোকে দেখতে পাচ্ছি তো পাচ্ছি, যেগুলো অন্ধকার সেগুলোকে তো দেখতে পাচ্ছি না, সেগুলো কি জিনিস আমরা জানি। আর ওই যে মহাকর্ষের কথা বললাম ওটা আমি ভুলে যাই। মহাকর্ষের ব্যাপারটা হচ্ছে এই, মহাকর্ষের অনুভূতিটাও হয় ওরকম একটা কণার লেনদেনের মাধ্যমে, কিন্তু এই যে কণার লেনদেনের মাধ্যমে বলের অনুভূতি হওয়া, এটা হচ্ছে কোয়ান্টাম তত্ত্বের ব্যাপার। মহাকর্ষের কোনো কোয়ান্টাম তত্ত্ব এখন পর্যন্ত তৈরি হয়নি, মানে বিভিন্ন লোকে বিভিন্ন রকম বলেন, কিন্তু কোনো ঐকমত্য নেই এবং কোনোটা দিয়েই এখন পর্যন্ত পুরোপুরি সন্তুষ্টিজনক কিছু করা যায়। সেই জন্য মহাকর্ষের ওই বল কি দিয়ে আদান প্রদান হয় সেই কণার এখনো পর্যন্ত কোনো প্রমাণ নেই, তারপর তাত্ত্বিক কাঠামো নেই যাতে সেই কণার কথা বলা হয়, সর্বজন স্বীকৃত তাত্ত্বিক কাঠামো অন্তত নেই। তবে রাম জন্মাবার আগে যেরকম রামায়ণ লেখা হয় তেমনি কিছু কিছু কথা জানা আছে, যেমন এই কণার ভর শূন্য হতে হবে, প্রোটনের মধ্যে
এরকম আরো কিছু কিছু কথা জানা আছে, এবং তার একটা নামও ঠিক হয়ে গেছে জন্মাবার আগে দ্রাবিড়। তো কিন্তু এইরকম কিছু কিছু জায়গায় এখনো ফাঁক থেকে গেছে। সেই ফাঁকগুলো কিভাবে পূরণ হবে, সেই পূরণের জন্য আবার আগাবাস্তলা কিছু গন্ডুস করতে হবে কিনা, এই সমস্ত আমরা জানি না কিছুই। ভবিষ্যতে কি হবে তা আমরা জানি না। এখনো পর্যন্ত যা হয়েছে সেইটুকু কথা যদি বলতে হয় তাহলে মোটামুটি এখানেই থামা যেতে পারে। এবং থামবার আরো একটা বড় কারণ আছে, আমার ঘড়ি এখানে বলছে আমি 1 ঘন্টার উপরে 35 সেকেন্ড ব্যয় করে ফেলেছি। আমি এখানেই থামছি।